সময়টি ছিল 1190 খ্রিস্টাব্দ। প্রায় 500 বছর ধরে দিল্লির সিংহাসনে রাজত্ব করছিল রাজপুত আর চৌহানরা। এমন সময় দিল্লির ওপর নজর পড়ে এক টার্কিশ রাজা মোহাম্মদ ঘুরির, আর তারপর থেকে দিল্লি দখল করাই হয়ে যায় তার জীবনের একমাত্র লক্ষ্য। প্রায় লক্ষাধিক সেনা নিয়ে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি আক্রমণ করে পৃথ্বীরাজ চৌহানের সেনাদের। তরাইনের প্রান্তরে ঘটা এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় আর ফিরে যায়। কিন্তু এই ঘটনার এক বছর পর 1192 খ্রিস্টাব্দে তিনি আবার ভারত আক্রমণ করেন এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। কিন্তু এরপর কি হয়, কিভাবে দিল্লির রাজনীতি অগ্রসর হয় তা জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভিট্রিক্স। আজ আমরা এই ভিডিওতে দিল্লির সুলতান বংশের সম্পূর্ণ ইতিহাস জানবো। বন্ধুরা, দিল্লিতে সুলতানি শাসনের সূচনা কোনো সিনেমার থেকে কম ছিল না। এর প্রতিষ্ঠাতা আসলে একজন কৃতদাস ছিলেন। এহেন কৃতদাস ভারতবর্ষের ভূমিতে এমন একটি বংশের ভিত স্থাপন করেছিল যেটি প্রায় 84 বছর ভারতে রাজত্ব করেছিল। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়। ফলে তার বিশ্বস্ত কৃতদাস কুতুবউদ্দিন আইবক ঘুরির প্রতিনিধি হিসেবে ভারতবর্ষে আসেন। কিন্তু ভারতে এসে তিনি দিল্লির সিংহাসন দখল করেন এবং প্রতিষ্ঠা করেন দিল্লি সুলতানেতের প্রথম বংশ দাস বংশের। কুতুবউদ্দিন আইবক নিজে একজন কৃতদাস ছিলেন, তাই খুশি হয়ে তিনি অনেক দান ধ্যান করতেন। এজন্য প্রজামহলে তিনি লাখ বক্স হিসেবে পরিচিত ছিলেন। তিনি কিছু ঐতিহাসিক স্থাপত্য তৈরি করেছিলেন যেগুলি আজও মানুষের নজর কাড়ে, যেমন প্রসিদ্ধ কুতুব মিনার, কোয়াতুল ইসলাম, আড়াই দিন কা ঝোপড়া ইত্যাদি। মাত্র 5 বছর রাজত্ব করার পর 1210 খ্রিস্টাব্দে পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে যান এবং তার মৃত্যু হয়। ইলতুৎমিশ কুতুবউদ্দিনের মৃত্যুর পর 1211 খ্রিস্টাব্দ থেকে তার জামাতা ইলতুৎমিশ দিল্লির মসনদে বসেন। ইলতুৎমিশ নিজেও একজন কৃতদাস ছিলেন, কিন্তু শাসন কার্যে তিনি এমন কিছু দূরদর্শিতা প্রদর্শন করেন যা সত্যিই প্রশংসনীয় ছিল। প্রথমেই তিনি রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। ইলতুৎমিশ তার শ্বশুরের মতো রাজ্য বিস্তারে বেশি নজর দেননি, বরং রাজ্যের উন্নয়নে বেশি নজর দিয়েছেন। তিনি যেমন অন্য রাজ্য আক্রমণ করেননি, তেমনি নিজের রাজ্যকেও বাইরের আক্রমণ থেকে রক্ষা করেছেন। মধ্য এশিয়ার দুর্ধর্ষ নেতা চেঙ্গিস খার আক্রমণ তিনি প্রতিহত করেছেন। ইলতুৎমিশ তার রাজত্বকালে বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ করেছিল। চালিসা প্রথা স্থাপন করে তিনি সুষ্ঠু শাসন ব্যবস্থা স্থাপনা করেন। চালিসা এখনকার মন্ত্রিসভার মতো, যেখানে 40 জন গণ্যমান্য ব্যক্তি সম্রাটকে বিভিন্ন বিষয়ে ডিসিশন গ্রহণে সাহায্য করত। এছাড়াও সৈন্যদের জন্য তিনি একতা প্রথা চালু করেন এবং সৈন্যদের পদ অনুযায়ী বেতনের ব্যবস্থা করেন। সুলতান রাজিয়া ইলতুৎমিশের মৃত্যুর পর তার সবচেয়ে জ্যেষ্ঠ কন্যা রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন। তিনি ছিলেন দিল্লির প্রথম এবং শেষ মহিলা সম্রাজ্ঞী। মহিলা ক্ষমতায় আসায় অনেকে এটিকে ভালো চোখে দেখেনি। তার নিজের পরিবারের লোক থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যক্তিবর্গ সকলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। 1240 খ্রিস্টাব্দে মাত্র 4 বছর রাজত্বের পর তারই ভাই মুইজউদ্দিন বহরাম শাহ তাকে হত্যা করে। এরপর বেশ কয়েকজন সুলতান দিল্লির সিংহাসনে বসেন, কিন্তু কেউই সেরকম যোগ্য ছিল না। 1266 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এমন একজন সুলতান যিনি 21 বছর দাসবংশকে শক্ত করে ধরে রেখেছিল। তিনি ছিলেন গিয়াসউদ্দিন বলবন। বলবন প্রথমেই ইলতুৎমিশের চালিসা সিস্টেম ভেঙে দেয় আর প্রত্যেকটি রাজ্যে নিজের গুপ্তচর মোতায়েন করেন। বলবন নিজেকে জিলি ইলাহি অর্থাৎ ভগবানের ছায়া মনে করতেন। তিনি সেনাবাহিনীকে খুবই শক্তিশালী করেছিলেন, আর যে কেউ তার বিরুদ্ধে গেলে তার মৃত্যু পাক্কা ছিল। এত ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও বলবন 1287-তে ভারতে মঙ্গলদের আক্রমণ প্রতিহত করতে পারেননি। মঙ্গলদের আক্রমণে তার পুত্রের মৃত্যু হয়। তার কিছুদিনের মধ্যেই বলবনেরও মৃত্যু হয়। ফলে তার নাতি মুইজউদ্দিন মোহাম্মদ কাইকিওয়াবাদ দিল্লির সিংহাসনে বসেন। এই সুলতান অত্যন্ত দুর্বল এবং কাপুরুষ ছিল। সেই সুযোগে তার জায়গিরদার জালালউদ্দিন ফিরোজ খিলজি তাকে হত্যা করে এবং দাস বংশের অবসান ঘটায়।